হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। তো আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিস্তি এবং ঋণ পরিশোধ সূচি। বেসিক্যালি আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকি কিংবা কাউকে লোন দিয়ে থাকি। তখন লোন দেওয়ার ক্ষেত্রে আমরা যেটি চিন্তা করি যে সে আমাকে আদৌ কিস্তি আকারে টাকা দিচ্ছে নাকি একসাথে টাকা দিচ্ছে। যদি কিস্তি আকারে টাকা দেয় তাহলে দেখা যায় যে কি একটা সার্টেন টাইম পিরিয়ডের পর একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা হয় আমি যদি লোন নিয়ে থাকি তাহলে আমাকে ব্যাংকে দিতে হয়, কিংবা আমার কাছ থেকে কেউ যদি লোন নিয়ে থাকে তখন সে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা একটা নির্দিষ্ট সময় পর আমার কাছে দেয়। তো ওই টাকাটাকে বলা হয় কিস্তি। এখন চলো আমরা এই কিস্তি রিলেটেড কিছু ম্যাথ করব, ঠিক আছে? তো দেখো, আমাকে এখানে ম্যাথের মধ্যে কি কি বললো যে তুমি তোমার ছোট বোনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলে যে আজ থেকে 5 বছর পর তাহলে আমার n ইজ ইকুয়ালস টু 5, তার গ্রাজুয়েশন শেষে তুমি তাকে একটি কম্পিউটার উপহার দিবে। সে সময় কম্পিউটার কিনতে 60,000 টাকা লাগবে, সেই সময় লাগবে। দ্যাট মিনস এটা ফিউচার ভ্যালু, ঠিক আছে? যদি এর জন্য তোমাকে 11% সুদের হারে, এই যে 11% সুদের হার, এটা কে পরবর্তী 5 বছর প্রতি মাস মানে আমার m ইজ ইকুয়ালস টু 12। বছরের শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা করতে হয়, তাহলে মাসিক কিস্তির পরিমাণ, মাসিক কিস্তিটাকে আমরা বলি এ। আচ্ছা, আমি এখানে লিখে দিই, এ মানে অ্যানুইটি বা মাসিক কিস্তি। ওকে, এফ ভি ফিউচার ভ্যালু, এম মানে কখন আমি টাকাটা রাখছি বা কিস্তির যে সময় বা কিস্তির যে পরিমাণ সেটি নর্মালি এম বোঝাই। ওকে, সো আমার এখানে কি কি ডাটা দেওয়া আছে? ডাটা দেওয়া আছে দেখি আমি এখানের মধ্যে এন সমান 5, তারপর এম সমান 12, তারপর সুদের হার কে সমান 11%, মানে 0.11। তারপর আর কি, অ্যানুইটি তো বের করতে হবে। ফিউচার ভ্যালু দেওয়া আছে, ফিউচার ভ্যালু সমান আমার কত? ফিউচার ভ্যালু দেওয়া আছে 60,000 টাকা, 60,000 টাকা। তারপর আমার কি দেওয়া আছে? বাকি সব তো দেওয়াই আছে। অ্যানুইটিটা আমার বের করতে হবে, এ সমান কি? তাহলে আমার যেটা করতে হবে, ফর্মুলা আমরা সবাই দেখতেই পাচ্ছি এখানে, এটাই ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলার মধ্যে আমাকে জাস্ট মানগুলো বসিয়ে আমার ক্যালকুলেশন করতে হবে। এখানে মান যদি আমি বসাই তাহলে ফিউচার ভ্যালুর মান 60,000 টাকা প্লাস অ্যানুইটিটা, সরি, সমান এ। তারপর এখানের মধ্যে কি কি আসে? এক যোগ কে ডিভাইডেড বাই এম। কে মানে আমার কত? 0.11 ডিভাইডেড বাই এম মানে 12। তারপর এন ইন্টু এম, এন মানে কত আমার? 5, আর এম 12 ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই এম। কে মানে 0.11 ডিভাইডেড বাই এম যদি করি, এম সমান 12, ঠিক আছে? এখন এটাকে আমি ক্লোজ করলাম, অ্যান্ড দেন আবার যদি করি, এখানে 1 যোগ কে ডিভাইডেড বাই এম মানে 0.11 ডিভাইডেড বাই 12। এখন দেখো, সেম ফর্মুলা আমার কাছে দেওয়া আছে। এখন ফর্মুলার মধ্যে আমি জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো সব আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে তোমার কাছে, তারপর তোমার কাছে সুদের হারের মান দেওয়া আছে 11% সুদের হার, তারপর বললো যে প্রতি মাসে কিস্তি দিবে, তার মানে এম সমান কত? 12। তারপর কি দেওয়া আছে আমার এখানে? সরি, রেট দেওয়া আছে, তারপর এন দেওয়া আছে, এম দেওয়া আছে, আচ্ছা সবই দেওয়া আছে। জাস্ট আমাকে বের করতে হবে অ্যানুইটি। অ্যানুইটি মানে আমার কিস্তির পরিমাণটা কত, বা মাসে মাসে যে আমি কিস্তি দিচ্ছি সেই কিস্তির টাকাটা কত হবে। তো জাস্ট আমি ফর্মুলার মধ্যে মানগুলো বসালাম। এখন এখানের মধ্যে ক্যালকুলেশন করে জাস্ট এটাকে তখন আমি এই পাশে নিয়ে আসবো এবং এটাকে আমি এদিকে নিয়ে যাব। এদিকে নিয়ে গিয়ে যে মানটা আসে সেটি আমার অ্যানুইটির মান। এই যে দেখো, এখানের মধ্যে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তারপর চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে, বছরের সংখ্যা এন সমান 5 বছর দেওয়া আছে, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম সমান 12, কারণ প্রতি মাসে দিবে। তারপর কিস্তির টাকার পরিমাণ, এটাকে বলা হয় অ্যানুইটি। তাহলে অ্যানুইটি সমান কত সেটিও আমাকে বের করতে হবে। ওকে, তো আমরা যদি ম্যাথে যাই, সেম ভাবে আমার ফিউচার ভ্যালুর মানের জায়গায় 60,000 বসালো, অ্যানুইটিটা খালি রাখলো, বাকি সবগুলা ভ্যালু বসাই দিল, অ্যান্ড দেন যেটা করলো সেটা এই এটাকে আমার বাম পাশে নিয়ে আসতে হবে। এটাকে বাম পাশে আনার পর, যেমন আমরা যদি এখানে দেখি, ম্যাথটা যদি দেখি যে এ ইজ ইকুয়ালস টু কত আসছে লাস্টলি? 60,000 ডিভাইডেড বাই 8,000, সরি 80.241, ঠিক আছে? তার মানে এই যে টোটাল ভ্যালু বা এই যে টোটাল পোর্শন, এই পোর্শনটার মান কত আসছে?
80.241। এখানের মধ্যে কি কি আছে আমার? কে কে মানে হচ্ছে সুদের হার আছে, সুদের হার কত পার্সেন্ট? 11%। এম এম মানে হচ্ছে কিস্তির পরিমাণ বার্ষিক, সেটা হচ্ছে 12, যেহেতু আমি প্রত্যেক মাসে দিচ্ছি। তারপর হচ্ছে আর কি আছে, বাকি সব তোই দেওয়াই আছে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটার মান কত আসে? এন এন মানে হচ্ছে বছর, বছর মানে হচ্ছে 5 বছর দেওয়া আছে। এর যে ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসে হচ্ছে এটা। এখন এটা হচ্ছে এর সাথে গুণাকারে আছে, সমান হচ্ছে আমার 60,000 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি যদি বের করতে চাই, জাস্ট এই জিনিসটাকে আমার 60,000-এর নিচে নিয়ে আসতে হচ্ছে, তাহলে হচ্ছে আমার এটা চলে আসবে। মানে হচ্ছে অ্যানুইটি, দ্যাট মিনস আমার প্রত্যেক মাসে আমি যে পরিমাণ কিস্তিটা দিচ্ছি সেই কিস্তির পরিমাণটা। ওকে, সো এটাই জাস্ট আমার এখানে আসলো। তাহলে আমার মাসিক কিস্তির পরিমাণটা কত দাঁড়ালো? 747.72 টাকা। ঠিক আছে, এরপর আমরা অন্য একটা ম্যাথ দেখি। এখানে আমাকে বলছে যে জনাব মামুন 14% সুদে 15,000 টাকা ঋণ গ্রহণ করেছিলেন, যা পরবর্তীতে 3 বছরে পরিশোধ করা হয়। ঠিক আছে, ঋণ গ্রহণ কত করেছিল? 15,000 টাকা। কত বছরে পরিশোধ করা হলো? 3 বছরে। এখন দেখো কিস্তির ঋণকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছিল। এখন কি কি ভাগে? প্রথমে হচ্ছে বার্ষিক ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে আমাকে ঋণ পরিশোধ সূচি তৈরি করতে হবে। চলো আমরা কিভাবে করতে হয় দেখি। ঠিক সেম ভাবে আমার এখানে যা যা ডাটা দেওয়া আছে, প্রথমে হচ্ছে আমার কি কি দেওয়া আছে? প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে না? এই যে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে না আমার এখানে? পিভি, সুদের হার, এটা হচ্ছে কে কে সমান তাহলে কত? 14%। 14% মানে হচ্ছে 0.14। পিভি সমান কত? পিভি সমান হচ্ছে 15,000। তারপর হচ্ছে আমার কত বছরে পরিশোধ করছে? এন সমান হচ্ছে 3। ঠিক আছে, ঋণের কিস্তিকে সমান 3 ভাগে ভাগ করা হয়েছিল। ঋণের কিস্তিকে যেহেতু সমান 3 ভাগে ভাগ করা হয় প্রত্যেক বছরে, তাহলে আমার এখানের মধ্যে এম এর জিনিসটা আসছে না। সমান 3 ভাগে মানে হচ্ছে 3 বছরে ভাগ করবে। তাহলে দেখো প্রথমে আমার পিভিটা দেওয়া আছে, পিভি লিখে নিলাম। তারপর হচ্ছে সুদের হার 14%, বছরের সংখ্যা এন সমান হচ্ছে 3। তাহলে আমার পিভির যে ফর্মুলা বা প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে আমার এনুইটি ইন্টু, এটা হচ্ছে এনুইটি, সরি, এনুইটি ইন্টু 1 যোগ 1 ভাগের 1 যোগ কে টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কে। আর উপরে তো কিছুই নাই বা পাশেও কিছু নেই। এখানে যদি আমাদেরকে ফিউচার ভ্যালু বের করতে বলতো তাহলে আমাদের এখানে একটা চেঞ্জেস আসতো, সেটা হচ্ছে এদিকে আবার 1 যোগ কে ডিভাইডেড বাই এমটা হচ্ছে আমাদের গুণ করা লাগতো। কিন্তু এখানে সরি, জিনিসটা একটু সুন্দর করে লিখি, এটা এখানে বোঝা যাচ্ছে না। ফর্মুলাটা যদি আমরা লিখতে যাই, প্রেজেন্ট ভ্যালু সমান হচ্ছে, আবার দেখো প্রেজেন্ট ভ্যালুতে কি কি আসছে? প্রথমে হচ্ছে অ্যানুইটির একটা পোর্শন আসছে। ঠিক আছে, অ্যানুইটির পরে কি আসছে? আমাকে 1 থেকে কত বিয়োগ দিতে হচ্ছে? 1 ভাগের 1 যোগ কে ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার কে হোল টু দি পাওয়ার হচ্ছে এন, আর নিচে হচ্ছে আমাকে কে দিয়ে ভাগ দিতে হচ্ছে। আর এই যে মানটা, এই মানটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে বর্তমান মূল্য। এখন এখানের মধ্যে দেখো প্রেজেন্ট ভ্যালুর মানটা দেওয়া আছে কত? 15,000। ঠিক আছে, 15,000 দেওয়া আছে। অ্যানুইটিটা হচ্ছে আমাকে বের করে নিতে হবে, অ্যানুইটিটা আমি খালি রাখি। বাকি পোর্শনের পার্টের ম্যাথ হচ্ছে আমাকে দেওয়া আছে, ম্যাথের জন্য যা যা লাগবে, যেমন হচ্ছে 1 যোগ 1 ভাগের 1 যোগ 0.14 কত বছরের জন্য বলেছে আমাকে? এন সমান হচ্ছে 3। ঠিক আছে, তারপর বলেছে কি আবার নিচে দিয়ে কে আসবে? কে সমান হচ্ছে কত? সুদের হার 14% মানে 0.14। এখন এটাকে যদি সলভ করি তাহলে কত আসে? 15,000 সমান এ গুণ এর পাশে যে পোর্শনটা আছে, এই পুরো পোর্শনটার মান কত আসে? 2.3216। 2.3216। তাহলে তুমি যদি এর মানটা জাস্ট বের করতে চাও, এর মানটা কত আসবে? 15,000 ভাগ 2.3216। তাহলে মানটা কত আসে? অ্যানুইটির পরিমাণ 6,461 টাকা। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আমার ঋণের কিস্তির পরিমাণ কত দাঁড়ালো? 6,461 টাকা। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই সহজ একটা ম্যাথ, প্রেজেন্ট ভ্যালুর ম্যাথ। প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, এনুইটিটা বের করতে হবে, জাস্ট একটু করে তোমাকে এটাকে বাম পাশে আনতে হবে, বাকি সব কিছুই সেম এবং ইজি। ওকে, তারপরের পোর্শনটা যদি আমরা দেখি, এটা জাস্ট একটু ট্রিকি পার্ট এই ম্যাথটার মধ্যে। দেখো এখানে আমাকে 3 বছরের জন্য আমাকে হিসাব করতে হচ্ছে। 3 বছরের হিসাবের জন্য আমাকে দেখো প্রথমটার ক্ষেত্রে প্রথম বছরের আমার প্রারম্ভিক জোর বা ঋণের প্রারম্ভিক জোর কত ছিল? আমি কত নিয়েছিলাম ঋণ? কোয়েশ্চেনে দেখো 15,000 টাকা আমি ঋণ নিয়েছিলাম। ঠিক আছে, আমি প্রথমে একটা ছক করব। ছকের মধ্যে হচ্ছে আমার 1 2 3 4 5 6টা, টোটাল 6টা কলাম হবে। 6টা কলামের মধ্যে প্রত্যেকটা কলাম আমি নাম্বারিং করব 1 2 3 4 5 6 করে, 6 পর্যন্ত 6টা কলাম। প্রথম কলামের মধ্যে আমি কিস্তির সংখ্যাটা লিখব। কিস্তির সংখ্যা কি কি? 1 2 3, যেহেতু 3টা কিস্তির মধ্যে আমাকে টাকাটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে লিখব হচ্ছে আমি ঋণের প্রারম্ভিক জের।
ঋণের প্রারম্ভিক জের মানে হচ্ছে প্রথম বছরে মনে করো আমি কত টাকা ঋণ নিয়েছিলাম, 15,000 টাকা ঋণ নিয়েছিলাম না, তাহলে ওটা আমি লিখলাম। তারপর হচ্ছে কিস্তির পরিমাণ আমি কোথায় পেয়েছি, এই যে একটু আগে যে ম্যাথটা করলাম 6,461 টাকা বা 6,461 টাকা, এটা হচ্ছে আমার কিস্তির পরিমাণ। প্রথম বছর আমি এত টাকা করে কিস্তি দিচ্ছি, তাহলে 6,461 টাকা লিখলাম কিস্তির পরিমাণ। এখন যেটা করতে হবে, প্রতি কিস্তিতে প্রদত্ত সুদের পরিমাণ, কিস্তি দিচ্ছি এখন ওটার সাথে তো আমাকে সুদও দিতে হচ্ছে, তাই না? এমনি এমনি তো আমি কারো কাছ থেকে লোন নিচ্ছি না, সে তো হচ্ছে আমাকে টাকা দিচ্ছে কেন, যাতে সুদ পায়, সুদের মাধ্যমে তার একটা লাভ হয়। এখন ওই সুদটা আমি কিভাবে বের করবো, সুদের পরিমাণটা হচ্ছে 14%, ওটাকে আমি কিভাবে কিসের দিয়ে মানে কি দিয়ে গুণ করবো হচ্ছে ঋণের প্রারম্ভিক জের যেটি আছে ওইটি দিয়ে, মানে 15,000 যে টাকাটা আমি ঋণ নিয়েছি তার সাথে আমি 14% সুদ যদি আমি গুণ দেই তাহলে কত আসে, 2,100 টাকা সুদ আসলো, ঠিক আছে? এখন এর পরের পোর্শন যেটা প্রত্যেক কিস্তিতে প্রদত্ত আসলের পরিমাণ, আমি এটা সুদ বের করলাম, সুদের যে পোর্শনটা বের হলো সেটা হচ্ছে 2,100 টাকা। কিস্তির পরিমাণটা কত, কিস্তির পরিমাণটা হচ্ছে 6,461। একটা জিনিস মনে রাখবা, কিস্তির যে পোর্শন, কিস্তির পোর্শনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার আসল টাকাটা, আরেকটা হচ্ছে সুদের টাকাটা। আসল টাকা আর সুদের টাকা দুইটা মিলে যে একসাথে হয় সেটা হচ্ছে আমার কিস্তি। তাহলে কিস্তি থেকে আমি সুদের টাকাটা কেমনে বের করতেছি, সুদের টাকাটা বের করতেছি হচ্ছে ওই যে প্রারম্ভিক যে টাকাটা নিয়েছি না, ওইটাকে যদি আমি সুদের হার দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমার সুদের পোর্শনটা বের হয়ে যাচ্ছে। এখন ওই কিস্তির টাকা থেকে যদি সুদের টাকাটা বিয়োগ করি তাহলে আমার আসল টাকাটা বের হয়ে যাচ্ছে, মানে আসল টাকার কত পার্সেন্ট বা আসল টাকার কত টাকা আমি তাকে হচ্ছে প্রথম কিস্তিতে দিচ্ছি, সেটা হচ্ছে কত, 4,361। এখন ঋণের সমাপনীজের, তাহলে আমার এটা হচ্ছে আমার আসলের পরিমাণটা আছে। এখন যদি আমি সমাপনীজের হিসাব করতে যাই তাহলে হচ্ছে 15,000 থেকে এটা বিয়োগ দিতে হবে, বিয়োগ দিলে আসে হচ্ছে আমার 10,639 টাকা। একইভাবে ওটাকে আমি আবার হচ্ছে ঋণের প্রারম্ভিক জের ধরবো, আবার হচ্ছে আমার কিস্তির পরিমাণটা তো সেম প্রত্যেকটার ক্ষেত্রে, একইভাবে ওইখান থেকে হচ্ছে আমি 14% হারে সুদ বিয়োগ দিব, সুদ বিয়োগ দেওয়ার পরে হচ্ছে আবার ওই সুদের যে পোর্শনটা আছে, সুদের যে পরিমাণটা আছে ওইটাকে হচ্ছে আমি আবার ওই কিস্তির পরিমাণ থেকে বিয়োগ দিব, তাহলে আমার আসল টাকাটা বের হবে। আসল টাকাটা বের হওয়ার পরে ওইটাকে হচ্ছে আমি এই 6,461 থেকে বিয়োগ দিব, বিয়োগ দেওয়ার ফলে কত আসে, বা ইয়া থেকে বিয়োগ দেওয়ার ফলে কত আসে, আমার 5,668 টাকা। এটা কোত্থেকে পাইছি, এই যে আমার এই পোর্শন, তারপর হচ্ছে আমার এই পোর্শন, সরি 2 নাম্বার পোর্শন, ঠিক আছে? এখন এই দুইটা পোর্শনের মধ্যে যদি আমার বিয়োগ করি তাহলে আমার যেই মানটা আসবে সেটি হচ্ছে আমার এই যে ঋণের সমাপনীজের কত আসলো, 5,668 টাকা। এখন 3 নাম্বার পোর্শনে যদি আমরা যাই তাহলে কি দেখতে পাচ্ছি, ঋণের প্রারম্ভিক জোর, ওই যে যেটা সমাপনী জোর সেটা হচ্ছে আমার এখানে গিয়ে ঋণের প্রারম্ভিক জোর হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখো, সমাপনী জোর যেটা সেটা আমার এখানে প্রারম্ভিক জোর হয়ে যাবে। দেন একইভাবে কিস্তির পরিমাণটা সেম, আবার তুমি সুদের পার্সেন্টেজ করবা, যে তোমার কিস্তির প্রারম্ভিক যত আছে তত সাথে তুমি 14% করে সুদ বের করলা, দেন ওই সুদের পোর্শনটাকে তুমি কিস্তির থেকে বাদ দিয়ে আসলটা বের করলা, আসল বের করার পরে তোমার যে আসলটা আসলো সেটাকে হচ্ছে তোমার প্রারম্ভিক জের থেকে তুমি যদি বিয়োগ দাও তখন তোমার ফাইনালি নেগেটিভ না সরি জিরো আসবে, তাহলে বুঝবে যে হচ্ছে তোমার অঙ্কটা হয়েছে। তাহলে আমার অঙ্কের তিনটা ধাপ কি কি, মনে করো তোমার হচ্ছে কিস্তি তুমি বের করেছো, কিস্তি হচ্ছে 3 বছরই সেম থাকবে, ঠিক আছে? এখন কিস্তির সাথে হচ্ছে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে সুদের হার। সুদের হারটাকে তুমি কত দিয়ে গুণ করবা, প্রারম্ভিক তুমি যে টাকাটা ওনার কাছ থেকে নিয়েছো ওইটা দিয়ে হচ্ছে তুমি সুদের হারটাকে গুণ করবা, গুণ করলে হচ্ছে তোমার কি আসে, সুদের পরিমাণটা চলে আসে। সুদের পরিমাণটা তুমি কিস্তির থেকে বাদ দিবা, তাহলে হচ্ছে তুমি কিস্তির মধ্যে কি পরিমাণ আসল টাকা আছে ওইটা বেরোবা। তারপর হচ্ছে ওই যে প্রারম্ভিক টাকাটা 15,000 টাকা নিয়েছিলা ওইখান থেকে হচ্ছে তোমার কিস্তির যে আসল টাকা সেটা হচ্ছে তুমি বাদ দিবা, বাদ দিলে হচ্ছে তোমার সমাপনীটা আসবে। এভাবে আবার কন্টিনিউয়াসলি এখান থেকে এটা তখন হচ্ছে আবার এখানে চলে আসবে, সরি এটা তখন হচ্ছে তোমার এই জায়গায় চলে আসবে, তারপর হচ্ছে এইটা আবার এইটা চলে আসবে হচ্ছে আমার এই জায়গায়, বুঝছো? এইভাবেই জাস্ট এটা চলতে থাকবে, যদি 4 বছর 5 বছর হয় ঠিক সেম ওয়েতে চলতে থাকবে। এই জিনিসটা জাস্ট আমাকে তালিকা সূচি করতে বলেছে, তালিকা সূচি হচ্ছে এটাই। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে।